আমজাদ সাহেব অবাক মস্তক দেখে বললেন, আন্দাজ করে কথা বলার অভ্যেস নেই আমার, তবে দেখতে বেশ ফিটফাট হয়েছ। আগে তো মোটো ছিলে, শরীরে মেদ নেই হয়ে গেছে, শুধু বড় বড় চোখ দুটো আছে। মুস্তাকিন কপালে আঙ্গুল ঘষতে ঘষতে ধীরে ধীরে হেসে ফেলল। লজ্জা পাচ্ছি স্যার। আমজাদ সাহেব বললেন, কন্যা রাশি তোর? মুস্তাকিন এবার শব্দ করে হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও। মুস্তাকিন মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে। কি যে স্নিগ্ধ আর তরতরে তেজি হাসি স্যারের। মুস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক সর্বকালের সব শিক্ষকদের মাঝে। হালকা মেহেদি রং রাঙানো দাড়িতে, সাদা লুঙ্গির সাথে ফতুয়া পরা লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বারবার মুগ্ধ করে। মুস্তাকিন হাসি সামলালো। কেন স্যার, ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নেই? অন্তু ঘরে ঢুকলো, ট্রে ভর্তি নাস্তা সাজানো। মুস্তাকিন বলে উঠল, স্যার এটা ঠিক হলো না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। এখন তুই আমার ঠিক ভুল শেখা। স্যার তা বলিনি আমি। আপাতত আর কিছু বলতে হবে না এ ব্যাপারে। তুলে নে এক এক করে। আম্মা পানি দিলি না? অন্তু পানি আনতে গেল। আমজাদ সাহেব হুট করে বললেন, একসাথে দুপুরের খাবার খাওয়ার সময়টুকু হবে? ভারী শোনালো কথাটা। কথা বলার ধরন আগের মতোই জটিল স্যারের। মুস্তাকিন ব্রু কুঁচকে হাসল। এভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার। সন্তুষ্ট চিত্তে ট্রের দিকে ইশারা করলেন আমজাদ সাহেব। কেকের একটা পিস উঠিয়ে নিল মুস্তাকিন, হাতে রেখে বলল, অন্তিকের কী খবর? আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে। মুস্তাকিন বুঝল স্যার কথা এড়াতে চাইছেন। সেও আর গেল না ওদিকে। আমি নিজেও ভেবেছিলাম না, অথচ ছোট চাচার বদৌলতে হয়ে গেল। আর অমত করিনি। বিয়ে শাদি করবি না? স্যার একবার তুমি বলছে, একবার তুই। বেশ উপভোগ্য লাগলো বিষয়টা। কেকের টুকরো চিবিয়ে জবাব দিল, ভাবিনি এখনো। ভাবার সময় আসছে না যাচ্ছে। সময় কোথায় সংসারকে সময় দেওয়ার মতো? সারাদিন দৌড়ের ওপর আছি। আম্মা তো জিনের মতো ঘাড়ে ভর করে আছে, 3 বেলা ফোন করে কান চিবুচ্ছে। দুপুরের খাবার বেড়ে দিতে মার্জিয়া এলো না। আশা করেনি কেউ সে আসবে। অগত্য অন্তুকে তদারকি করতে হলো। আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল, সে হাতে হাতে সাহায্য করলো। মাঝে মধ্যেই আব্বুর পুরনো ছাত্ররা আসে আব্বুর কাছে, তবে মুস্তাকিন যেন বিশেষ ছাত্র আব্বুর। আব্বুর মুখ দেখে তাই মনে হলো। এরকম সচরাচর দেখা যায় না, ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে বসে। অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে। মুরগির মাংস আজকের রান্না করা, ফ্রিজে থাকা রান্না করা গরুর মাংস গরম করা হয়েছে। মুস্তাকিনকে শুধু মুরগির মাংস খেতে দেখে অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে। সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ তুলল। গরুর মাংসে সমস্যা আছে আমার, খাই না। আমজাদ সাহেব বললেন, শুনে দিবি তো? আচ্ছা, আরেকটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত দে। মুস্তাকিন বাধা দিল, ব্যাপার না, তার প্রয়োজন হবে না, আপনি শুধু মাংস তুলে নিন। অন্তু একটু অপ্রস্তুত হলো, মাংস কি করে তুলবে? চামচ দিয়ে তুলতে গেল। মুস্তাকিন হাসল, হাত দিয়ে তুলুন না, পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায়? প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেওয়ার পর অন্তুর শরীরে অস্বস্তি জেগে বসে। খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইল মুস্তাকিন। অন্তুর মনে হলো, আগে যে 2 দিন মুস্তাকিনকে দেখেছে খুব পেশাগত শক্ত লেগেছিল, আজ একদম তা লাগছে না। সহজ মিশুক ও ব্যক্তিসুলভ লাগছে। তোয়ালেতে হাত মুছে সেটা আবার অন্তুকে ফেরত দেওয়ার সময় অন্তুর দিকে তাকিয়েছিল মুস্তাকিন। অন্তুর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল অন্তুর দিকে মনোযোগী হতে। অন্তুর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন। প্রশাসনের লোকদের একটা নির্দিষ্ট লম্বা উচ্চতা থাকে। একটা ঢোক গিলল মুস্তাকিন। ওড়নার আড়াল করা মুখের উপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধহয়। বেশ অস্বস্তিতে পড়ল অন্তু। আমজাদ সাহেব হাত ধুতে রান্নাঘরে উঠে গেছেন, বিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে। মুস্তাকিন অন্তুকে জিজ্ঞাসা করল, কোন ইয়ারে পড়ছেন? 2nd ইয়ারের ইয়ার ফাইনাল দেব। কোন অনুষদে? LLB। বাপরে, হবু উকিল ম্যাডাম। অন্তুর কি হলো জানা নেই, কেমন আড়ষ্টতা ভর করল। মাথাটা নত করে মৃদু হেসেও ফেলল। এই প্রথম বোধ হয় সে আর 5টা মেয়ের মতো কারো সামনে বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে। মুস্তাকিন নিচু আওয়াজে বলল, এজন্য সমাজের কুকীর্তি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে।
অন্তু কথা ঘুরালো। আমি আপনার অনেক ছোট বোধ হয়। আপনি বলছেন শুনতে ভালো লাগছে না। ঘাড় চুলকালো মুস্তাকিন। খুব বড়ও না, মানে অতটা অন্তত বড় না যে চোখে লাগবে। আমি যখন 8-এ পড়তাম আপনি 3 অথবা 4-এ ছিলেন বোধ হয়। তাছাড়াও আমি মেয়েদের তুমি বলতে পারি না, নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা। এরা মায়ের জাত, এদের সামনে খুব কুকড়ে যায় আমার তেজ আর শক্তি। বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি। মানে ধরুন কি থেকে কি হয়ে যাবে, কোথাও অসম্মান বা তাদের মন কষ্টের কারণ হবে আমার কোনো কথা বা আচরণ। অভ্যাসগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসা খাটুনির কাজ হবে। মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল। অন্তুর কেন যেন ভালোই লাগলো শুনতে, হাসি পেল অল্প। আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তুর। এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখছে আব্বুর মাঝে। পাঞ্জাবের হাতা গুটাতে গুটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন। আমজাদ সাহেব আবার বসলেন নিজের জমি জমার সমস্যার কথা তুলে। সব খুলে বলেছেন, আবারও একবার মনে করালেন। চলে যাওয়ার সময় দরজা অবধি গেলেন আমজাদ সাহেব। আবার আসবে কিন্তু, অবসর সময়টা কাটতে চায় না আজকাল। মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘুরালো। কিছু খুঁজে চলল তার দু চোখ। অকারণেই বোধহয় এই অযাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা। ব্যতিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয়, এত বড় স্বাভাবিক। মুস্তাকিনের সাথে তাই হচ্ছে। সেদিন অন্তু কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকবার খেয়ালে এসেছিল অবশ্য এই আলাদা ধাঁচের অপরিচিতার কথা, কিন্তু কাজের সুবাদে ভুলে বসেছিল। সে ভাবার অবকাশ পায়নি যে এভাবে আমজাদ স্যারের বাড়িতেই তারই রক্তে গড়া মেয়ে হিসেবেই সে অদ্ভুত ব্যতিক্রমী অপরিচিতাকে আবার দেখতে পাবে। আলাপও হবে টুকটাক। বারবার মন ডেকে বলছে অন্তু আর সবার মতো নয়, কিছু একটা অন্যরকম আছে, কোনো একটা সম্ভাবনা আছে নারীটির চোখের পাপড়ির দুলুনিতে। দেখা পেল টেবিলের উপর ঝিটিয়ে থাকা থালা বাসন গুছাচ্ছে। স্যারকে বিদায় বলে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলল, আসি উকিল ম্যাডাম, মন দিয়ে পড়ুন। আউটসাইডে চিন্তা না করলে বোধহয় আপনার জন্য ভালো। সমাজ দেখার জন্য আমরা আছি। আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হতে হবে। গম্ভীর ছিল মুস্তাকিনের কণ্ঠস্বর এবার। অন্তু তাকালো একবার। আমজাদ সাহেব কপাল জড়ালেন হালকা, এরপর মৃদু হাসলেন। দোয়া করিস বাপ, একই জেলায় আছিস, তোদের জুনিয়র, দেখে শুনে রাখিস রাস্তাঘাটে। যেসব কিছু হচ্ছে ভার্সিটিতে, চিন্তা হয় ওকে নিয়ে। খুব বেপরোয়া হয়েছে। বেপরোয়াপনা সাধারণত আজাব বয়ে আনে। মুস্তাকিন আবার একবার তাকালো অন্তুর দিকে। আপনার মতোই হয়েছে স্যার, আসি। ফ্ল্যাটে যাবেন সময় করে, 1 কাপ চা খেয়ে আসবেন ছাত্রের হাতে। অন্তু এবার তাকিয়ে দেখল বাইরের দিকটা। শালটা কাঁধের ওপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন। অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়ালো। ঘৃণায় মুখের বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল। এই শাল, রোদ চশমা, পাঞ্জাবি সব বেশেই জয়কে দেখেছে অন্তু, অথচ এমন সুপুরুষ লাগেনি। পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে, অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটুকু আছে। হুট করে দুজনের তুলনা করে ফেলল কেন অন্তু জানে না, কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্রে উপস্থাপন একটু ভাবতে বাধ্য করল ওকে। অন্তুর একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল। আম্মু অথবা আব্বুর সাথে বসে খাওয়া হয়। যতক্ষণ সে এসে না বসবে বিরক্ত ধরিয়ে দেয় দুজন মানুষ ডেকে ডেকে। আজ মুস্তাকিন থাকায় ডাকেনি। খেয়ে গিয়ে আব্বুর কাছে বসার লোভ জাগল। মানুষ মন ফুরফুরে করার বা মুগ্ধতা উপলব্ধি করার কত পন্থা বেছে নেয়। তাদের বোধহয় অন্তুর মতো আব্বু নেই, অথবা অন্তুর আর আব্বুর মতো সম্পর্ক নেই নিজেদের বাপের সাথে। ভাবির ঘরে গিয়ে দেখল ভাবি উপর হয়ে শুয়ে আছে। সে ডাকল, ভাবি আসুন খেয়ে নেই, দুপুর পেরিয়ে যাচ্ছে। আমি খাবো না, মাথা ধরছে খুব, ডেকো না আমায়। অন্তু একটা শ্বাস ফেলে বলল, শরীর খারাপ নাকি আপনার? জ্বর আসবে হয়তো, চা বানিয়ে দেব, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু খাবার মাখিয়ে গালে তুলতে গিয়ে উঠে এসেছিল। একা খাবার মুখে তুলতে রুচি আসছিল না। খুব অসহায় বোধ হচ্ছিল হঠাৎই। এঁটো হাত ধুয়ে ছোটো পাতিলে পানি গরমে দিয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে।
আনমনেই একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। তার পরনে সাদা শাড়ি, তার উপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিকশা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হলো। পানি ফুটে গেছে। চাপাতি ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল। চোখের সামনে চিরাচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া, আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু, আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা। ঝঞ্ঝাট আর ঝড়ো হাওয়ার বেগ কেমন, কম না বেশি? রাস্তায় বিছিয়ে আছে রক্ত গোলাপের কাঁটা নাকি রক্তরঙ্গা কৃষ্ণচূড়ারা? তবে রাস্তার রংটা লালচে, এটা কল্পনায় এলো অন্তুর। ভার্সিটির পেছনের নির্জন রাস্তা দিয়ে বের হলো অন্তু। হঠাৎই আজ ইচ্ছে করলো চাঁদনির সাথে দেখা করতে যেতে। আর একবারও ওদের বাড়িতে যাবার অবকাশ পায়নি। ভাবলেই একটা চাপা হতাশা ভর করত দেহে। কিন্তু আজ যেতে ইচ্ছে করছে। বেশ কয়েকবার দোয়া কালাম পড়ল, শয়তানের সাথে দেখা না হলেই হয়। অথচ শয়তান পিছু পিছু এসেছে। ওকে না জ্বালিয়ে ফিরে যাবে কেন? আরমিন, জয়ের ডাক। অন্তুর পা থমকালো, পেছনে ফিরে তাকালো। জয় হাসলো তার নিজস্ব ভঙ্গিতে। তোমায় একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব। ঠোঁটে ঠোঁট গুজল জয় কথাটা বলেই। অন্তু চোখ বুজে ঘাড়ো শ্বাস ফেলল। ঘাড়ে হাত দিল জয়। ছে, রাখছো কেন? মামা একটা বিয়ে করাইয়ে দেয় না। তার কোনো মেয়েই পছন্দ হয় না, কিন্তু আমার তো বয়স হয়েছে। চট করে হেসে ফেলল কথার মাঝেই। আচ্ছা যাও, এখন চুমু টুমু বাদ। বিয়ের পর মন ভরে চুমু খাবো, ঠিক আছে? অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জয়ের ভয়ে পেছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে। জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। হাসতেছিস কেন? হাসবি না, নো হাসাহাসি। অন্তু চলে গেল। জয় হাতের তালু উঁচিয়ে ধরল। আরে, কথা তো শুনে যাও। কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয়। প্রাণখোলা হাসি হাসছে সে। পা বাঁকিয়ে কুজু হয়ে দুই হাঁটুতে হাত রাখল। হাসি থামছে না ওর। ছেলেরা দেখল জয়ের মন খোলা অট্ট হাসি। ওরাও হেসে ফেলল। কোনো মানুষই একই রূপী হয় না। সবারই ক্ষেত্র বিশেষ একাধিক রূপ থাকে। জয়েরও আছে একের অধিক ভিন্ন ভিন্ন রূপ। অন্তুকে জ্বালাতে পেরে সে যে পরিতৃপ্ত, অন্তুর বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে, এই হাসি তারই বহিঃপ্রকাশ। অন্তুর কানে অবধি পৌঁছালো সেই হাসির আওয়াজ। জয় থামল। অন্তুর চলে যাওয়ার দিকে তাকিয়ে হাত বাড়ালো। কবির এগিয়ে এসে সিগারেট দিল হাতে, এরপর লাইটার। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার হাসলো জয় আকাশের দিকে তাকিয়ে। কবির প্রশ্ন করে, ভাই আপনি কি মেয়েটারে সত্যিই? গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয়। নিজের কাজে কাজ রাখ, যা। আলিম ঠোঙ্গা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য। জয়ের বেশ পছন্দ পেয়ারা। পথে হাঁটতে হাঁটতে জয় ঠোঙ্গা থেকে পেয়ারা বের করে সবাইকে দিতে লাগলো একটা একটা করে। পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো, ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো। সকলকে দিল একটা একটা করে। পথে একটা মেয়ের সাথে দেখা হয়। তার ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো। জয় একবার আপাদ মস্তক দেখল, এরপর বলল, গলার দড়িটা হয় খুলে রাখো অথবা গায়ে রাখো। ফাঁসটাস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে। অবশ্য দোষ আমার এমনি এমনি হয় না। আমার আবার মুখ ভালো না, সাথে চোখ তো আরও খারাপ। আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে। ধরো পেয়ারা খাও। সিগারেট টানতে টানতে এগিয়ে গিয়ে শহীদ মিনারের চত্বরে সিঁড়িতে বসলো জয়। আশেপাশে মেয়ে ছেলেরা বসে হাসাহাসি করছিল। জয়ের পাশেই বসে আছে একদল মেয়ে। শব্দ করে হাসছিল সবগুলো। একে অপরের গায়ে ঢলে পড়া হাসি। জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো একবার সেদিকে। জয়ের দিকে চোখ পড়তেই নীরব হলো পরিবেশ। থমথমে হয়ে উঠল আশপাশ। মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো সেখান থেকে। শেষ অবধি দেখা গেল জয়ের ভাগে পেয়ারা জুটল না। খালি ঠোঙ্গাটা ফেলে দিল জয়। সবাই একজোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে। জয় স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় নাড়ালো। খা তোরা, খাবো না আমি। ভাই, কাতর স্বরে একযোগে ডেকে উঠল সবাই। জয় বিরক্ত হলো। এক একটা তো দেখতেছি সুপার ড্রামা কুইনের মেল ভার্সন।
এমনভাবে পেয়ারা ধরে আছিস যেন মনে হচ্ছে নিজেদের এক একটা করে কিডনি খুলে সঁপে দিচ্ছিস আমার নামে। খা তোরা, আমার লাগবে না। পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে জর্দা মেরে পান কিনে দে, চিবুই। কবির একটা দারুণ কাজ করলো হুট করে। নিজের হাতের পেয়ারাটা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল। যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে এখনও এক জায়গায় দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে বলল, পেয়ারা দাও। মেয়েটা অবাক হলো, বুঝল না, বলল, হুম। কবির চট করে পেয়ারাটা মেয়েটার হাত থেকে কেড়ে নিল। দৌড়ে এলো দলের কাছে। সকলে হাঁ করে চেয়ে আছে কবিরের দিকে। কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করল না, কথা বলল না। খানিক সময় যেতেই সবগুলো হুহা করে হেসে উঠল। রাহাত কাঁধ থাপড়ায় কবিরের। মামা, কি কামড়া করলি? কেড়ে নিয়ে চলে এলি? ভাই, তোকে আমি এই বছরের সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব। সাথে থাকবে 2 বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া। হেসে গলে পড়ছে সবগুলো। রাহাত ঘুরে এসে বসল জয়ের বাঁ পাশে। ভাই, একটা ডাউট। আপনি আসলেই যদি মেয়েটাকে ভালো না বাসেন তাইলে? জয় চোখ তুলল। আমি যা বলি করি তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে সায় দিত, মিঠা কথা বলতো আর চোখে তাকাতো, দেখতো আমায়, লজ্জা পেত। যে লজ্জায় লজ্জা না থাকে আসলে নির্লজ্জতা। 2-1 দিন গেলে গা ঘেঁষত, এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করত। এসব যে কোনো মেয়েই করত, ভয়ে হোক অথবা ইচ্ছে করে। আর এদেরকে ডিস্টার্ব করার কিছু নেই, এরা এমনিতেই কিলবিলিয়ে বেড়ায়, সুতো না টানতেই গায়ে আছড়ে পড়ে। ওদের জ্বালালে কি বিরক্ত হতো ওরা? বা সেটা কি জ্বালানো হতো, না নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেওয়া হতো? ঠিক কথা ভাই। ভার্সিটি ক্যাম্পাস ফাঁকা প্রায়। জয় সিগারেট টান দিল আরেকটা। আরমিন কি সেরকম? না ভাই, এক্স্যাক্টলি। ওর আত্মসম্মান আর তেজ অতিরিক্তই বেশি। ওই যে আমার আচরণ, কাছে যাওয়া, কথা বলা সবেতে ওর গা চিটচিট করে ওঠে। ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেমন সেরকম ফোটে ওর গায়ে। আর এখানেই মজাটা, তুই জানিস না, আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। ধরে নে একটা আজাব আমি ওর কাছে। আসলে ওকে বিরক্ত করার ইন্টারেস্টটাই এখানে। আরাম করে বসলো জয়। কিন্তু ভাই, জয় একদম অন্তর্যামীর মতো কথাটা বুঝলো যা রাহাত বলতে চায়। জবাব দিল, রাহাত, ছাড় দে আর ছেড়ে দেওয়া গুলিয়ে ফেলিস না। ছাড় দিয়ে রেখেছি সুতো আমার হাতে। সুতো জড়াতে শুরু করলে হুড়মুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে। ও আমাকে চ্যালেঞ্জও করেছে জানিস। আর কাউকে কিছু বলতে দিল না। কবিরের দিকে তাকালো। এ অমলেট, গিটারটা দে আমার। ওর কোলে গিটার তুলে দিল কবির। তাতে টুংটাং সুর তুলে বজ্র কণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গেয়ে উঠল, যতই বল আমায় বোকা ভোলা, আরে হবি তুই আমার কোকা কলা। গা দুলিয়ে হেসে ফেলল নিজেই। ছেলেদের অবস্থাও বেকায়দা। জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকে বসল। গা কাঁপিয়ে হাসছে। হাসির ধমকে শরীর দুলছে তার। নিজের মনে হঠাৎ গেয়ে ওঠা গানে নিজের কাছে এত উদ্ভট লাগলো। সঙ্গের ছেলেরা খুব পছন্দ করে জয়কে। কেমন যেন ছেলেটা, নেতা নেতা ভাব, সভ্যতার বড় অভাব। বেজায় বখাটে আর বেহায়া, অথচ সেসবের মাঝেও কিছু একটা আকর্ষণ করে ওদের। সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। জয় ডাকলো, এই শোন, এদিকে আয়। ছেলেটা এসে দাঁড়ালো। জয় আগাগোড়া চোখ উপর নিচ করে দেখলো একবার, প্রশ্ন করল, নাচতে পারিস? ছেলেটা বোকার মতো চেয়ে আছে। জয় বিরক্ত হলো, নাচতে পারিস নাকি? ছেলেটা না বুঝেই বোধহয় ঘাড় নাড়ল। জয় জিজ্ঞাসা করলো, কি কি নাচ পারিস? কথা শেষ করে কবিরের দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবুতে চিবুতে বলল, আজকাল খুব সুরসুরি টের পাচ্ছি ভেতরে, আগুন বেড়ে গেছে। কবির উদ্ভট হাসল। ভাই, কি কন না কন, দিনের বেলায় কেমনে কি, রাতে একটা ব্যবস্থা হবে না হয়। ব্রু জড়ালো জয়। দিনের বেলা সুরসুরি ওঠা যাবে না নাকি? এখন বুঝতেছি মানুষ বিয়ে কেন করে, দিন হোক বা রাত, যখন তখন ফুল টাইম। ভাই, আপনিও জীবনে বিয়ে শাদী করবেন? মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় নাই যে আপনি বিয়ে করবেন। জয় এদিক ওদিক তাকালো, যেন খুব মনোযোগ দিয়ে হাওয়ার মাঝে অণুজীব খুঁজছে সে। কথা খারাপ বলিসনি তুই। আমিও ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেব, এরপর বউকে আমি আর তুই ভাগ করে নেব। ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয়। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।
সপ্তাহে 3 দিন তোর, 3 দিন আমার, বাকি শুক্রবারটা আমার বোনাস। রাহাত হেসে গড়াগড়ি খায়। ভাই, বউ ওর, কিন্তু বোনাস আপনি কেন পাবেন? বিয়ে কে দেবে? হ্যাঁ, যে ফকিরের শিরনি খাও সে ফকির চেনো না? তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে? ভাই, কিন্তু আপনি বিয়ে করবেন না কেন? জয় পেয়ারাতে কামড় দিল। পুরুষ 2 প্রকারের, এক বিবাহিত, 2 জীবিত। তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না। আজকাল খুব মরে যেতে ইচ্ছে করে রে। বেঁচে তো রইলাম এতগুলো বছর। ভাই, তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না? জয় মাথা নাড়ালো। চান্সই নাই। নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল, একটা জম্পেশ বেলি ডান্স দে তো, নাচ। কবির ফিসফিস করলো, ভাই, ও তো বেটা মানুষ, ওর বেলি ডান্সে আপনার আগুন কেমনে নিবব? ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙ্গুলে তুড়ি বাজিয়ে তীব্র বিরক্তি নিয়ে সামনের রাস্তার দিকে আঙ্গুল ইশারা করলো। এ যা, ভাগ এখান থেকে, যা সামনে থেকে সর। শোন, আবার যাইয়া উপর মহলে কমপ্লেন করবি না যে পিপি তোরে র্যাক দিছে। আমি আসিই কিছুদিন, আর বদনাম ভাল লাগে না আজকাল, বয়স হচ্ছে তো। প্রফেসর এদিকেই এগিয়ে আসছেন। জয় উঠে দাঁড়ালো, আরেকটা লম্বা টান দিল সিগারেটে। স্যার যখন একদম সামনে এসে দাঁড়ালো, তার মুখের সামনে ধোঁয়া ছেড়ে এরপর তা মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল। সালাম স্যার, কী অবস্থা? তোমার কী অবস্থা? কী করছো আজকাল? হাত দুটো মাথার উপর তুলে অলস ভঙ্গিতে বলল জয়, বিন্দাস চলছে, যা করছি। আপনি স্যার মানুষ, বলা ঠিক হবে না। এত রং তামাশা আর ভালো থাকাটা কি আসে কোথা থেকে? হাত নামালো জয়। ভালো থাকা একটা পেশা স্যার। পেশা? প্রফেসর স্যার নাক কুচকালেন। মাথা নাড়ালো জয়। জি স্যার, পেশা। আর এই পেশাই দরকার, যা ইচ্ছে তা করার ক্ষমতা আর মন মানসিকতা। যখন যা ভালো লাগবে, যাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে, ইচ্ছে করবে যা করতে, তা করার সাহস এবং পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায়। সেটা খারাপ অথবা ভালো এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য না। তাইলে আপনাকে ওই মদ গিলে ডিপ্রেশন কাটাতে হবে। তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মদ গেলো না, সিগারেট টানো না? বজ্জাত ছেলে, তোমার সাথে কথা বলাই তো উচিত হয়নি আমার। এমন ভাব করছেন যেন আজকেই প্রথম অনুচিত কোনো কাজ এবং শব্দের সাথে পরিচয় হলো আপনার। দিনে কয়টা উচিত কাজ করেন? যেসব কাজ করেন আপনি, আমিও তো খারাপ না। এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে জয়। এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো সময় চোখের চাহনি এবং ঘাড় স্থির থাকে না, পাখির মতো তাকিতুকি চলতে থাকে। প্রফেসর জিজ্ঞাসা করলেন, কবে এসেছো ঢাকা থেকে? আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো। আপনি আসার কথা বলছেন? পরীক্ষা কবে? পরশুদিন যাব। পাখির মতো চোখের চাহনি এবং ঘাড়টা সর্বক্ষণ চটফটে চঞ্চল বেপরোয়া। প্রফেসর বললেন, ভালো হও, বখাটে হচ্ছ দিন দিন। একটা বিয়ে দিয়ে দেন তাইলে, ভালো হয়ে যায়। তোমাকে মেয়ে দেবে এমন বাপ নেই দেশে আমার জানা মতে। দিনকে দিন যা হাবাতে হচ্ছ, 1 নম্বরের ম্যানারলেস তুমি। জয় সোজা হয়ে দাঁড়ালো, নাক শিউরালো। দিলেন তো মুটটার আব্বা আম্মা করে। ম্যানার্স কী জিনিস? হোয়াট ইজ ম্যানার্স? সেটা খায় না গায়ে মাখে। ম্যানার্স আর আমি একসাথে? এই অসম্ভব বাক্যটা উচ্চারণ করার খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে? যান যান, কোথায় যাচ্ছিলেন যান। আপনার উদ্দেশ্যে সম্মান দেখিয়ে আবার সিগারেটটা ফেলে দিলাম। 18 টাকা একটা সিগারেটের দাম। গম্ভীর মুখে তাকালেন স্যার। শুধরাবে না? জয় আনমনেই বলল, শুধরালে কি আপনার মেয়ে বিয়ে দিবেন আমার সাথে? স্যার পেছন ফিরলেন। কচু দেব? জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল, লাগবে না, ওটা আপনিই জুস করে খাইয়েন। পেট কমবে, আমার অ্যালার্জি আছে, গা চুলকায়। স্যার কপালে হাত ঠুকলেন। কবির জিজ্ঞাসা করল, কি করবেন ভাই এখন? তুলি শ্বশুরবাড়ি যাব, কোয়েলকে আনতে যাব। সীমান্ত শালার চুলকানি বাড়ছে, ভালো একটা মলম কিনে নিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি। ভাই, মাইরেন না ওরে, সামনে কিন্তু নির্বাচন। হামজা ভাই জানলে আমি শেষ।